সাধারণ এই জিনিসগুলো মেনে চলো, গাছ হবে হাসতে হাসতে। এভাবেই তৈরি করে নাও এনার্জি বুস্টার লিকুইড ফার্টিলাইজার। আজ ভিডিওটা শুরু করছি পাখির ডাক দিয়ে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। আজকে পাখির ডাক শোনালাম তোমাদের। ভিডিওর শেষেও থাকবে পাখির গানের ছোট ছোট ক্লিপ। আজ তোমাদের আমার সবজি গাছের আপডেট দেব। এই দেখো, চারাগুলো কত ছোট ছিল না, এখন কত বড় হয়ে গেছে দেখেছো? আর পাতাগুলোও বেশ মেলতে শুরু করেছে। কিন্তু একটু খেয়াল করে দেখো, পাতার গায়ে একটু ছিট ছিট যেন পোকাতে অ্যাটাক হয়ে গেছে অলরেডি। এত ছোট গাছ আমি এখনও মাচা করেও পারিনি, অথচ পোকাদের কাছে খবর চলে গেছে। প্রত্যেকটা ক্যারেটে ভালোভাবে দেখেছি আমি যে নতুন যে পাতাগুলো, কচি পাতাগুলোতে বেশ ভালো পোকার অ্যাটাক হয়েছে। তো গাছটা হয়েছে বলে যতটা আনন্দ লাগছে, পোকাগুলো প্রথম থেকেই ডিস্টার্ব শুরু করে দিচ্ছে বলে একটু চিন্তাও আছে। সব কিছুরই ব্যবস্থা হবে। এটা বরবটি গাছ। বরবটি গাছগুলো দেখেছো কেমন লম্বা হয়ে গেছে, আর পাতাগুলো কত সুন্দর না? আমি বরাবরই ফুল গাছে ফুল না পেলেও দুঃখ পাই না যদি পাতাগুলো সবুজ সতেজ থাকে। পাতাগুলোর যে সবুজ রঙ, ওটা দেখলেও আমার মন ভালো হয়ে যায়। আর এই সবজি গাছ করেও তাই দেখছি যে পাতাগুলো এত সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো বরবটি গাছেও দেখো পাতাগুলোতে মাকড়ের অ্যাটাক হয়েছে। তো বুঝতে পারছি যে পেস্টিসাইড দিতে হবে। এই গাছে এখনও পর্যন্ত কোনো সার, কোনো পেস্টিসাইড কিছুই দিইনি। যেভাবে তোমাদের দেখিয়েছিলাম যে গাছ বসিয়েছি, বেশ ওভাবেই বসানো রয়েছে। তারপরে আর একটুও এক্সট্রা কিছু করিনি। অপেক্ষা করছিলাম যে একটু সময় হোক, তারপরে দেব, ওরাও বেডটা একটু ধাতস্থ হয়ে নিক। আর এই যে এগুলো শশা গাছ, দেখেছো পাতাগুলো কেমন বড় বড় হয়ে গেছে। মাটিটা ভালোভাবে তৈরি করলে খাবারের প্রয়োজনটা ওখানেই অর্ধেকের বেশি মিটে যায়। যেহেতু গরমের গাছগুলো অনেক লেন্দি টাইম আমাদের সাথে থাকে, তাই এই মাটিটা তৈরি করা, ঠিকঠাকভাবে তৈরি করাটা খুব দরকার। আমি তোমাদের মাটি তৈরির পদ্ধতি দেখিয়েছিলাম দুভাবে। যারা একটু আমার মতো উঠোনে বা গ্রাউন্ডে করবে, আর যারা ছাদ বাগানে করতে চাও তাদের জন্য একটু হালকা মাটি। তো যারা এই ভিডিওগুলো দেখোনি, তোমরা একবার ডেসক্রিপশন বক্স চেক করে নিও, আমি ওখানে তোমাদের জন্য লিংক দিয়ে দেব। এই যে এগুলো ভেন্ডি গাছ। ভেন্ডি একটা ক্যারেটেই বসানো হয়েছে, আর কিছু বীজ বসিয়েছি, চারা এখনও পাইনি। চারা পেলে ওগুলোকেও ক্যারেটে দেব। সবজি গাছ একটু আগুপিছু হলে অসুবিধে নেই, বরং বিষয়টা ভালোই। কিছু সবজি শেষ হতে হতে আবার কিছু সবজি পাওয়া যাবে। এই যে দেখো, এটা উচ্ছে গাছ, মাটিতে হয়েছে। আমি যে মাচা দেব সেই অবধি ওদের আর তর সইছে না, ওরা মাটিতেই বাইতে শুরু করে দিয়েছে। আর এখানে রয়েছে করলা। তো শশা গাছে দেখলাম আমি পোকাতে পাতা ছিদ্র করে দিয়েছে, তাই অবশ্যই এর ট্রিটমেন্ট শুরু করতে হবে। খাবারও দেওয়া শুরু হবে, আর তার সাথে রোগ পোকারও ট্রিটমেন্ট শুরু হবে। তো চলো আজকে থেকেই এই জার্নি শুরু করা যাক। আজকে আবার ভাইকে নাগালে পেয়েছি, তাই আজকে খাবার দেওয়ার কাজটা ওকে দিয়েই সারবো। এমন নয় যে আমি দিতে চাই না, আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বাড়ির ছোট সদস্যদের গার্ডেনিংয়ের কাজে ইনভলভ করাটা আমার খুব ঠিকঠাক মনে হয়। আর সেই জন্যই যখনই সুযোগ পাই অল্প হলেও ওকে ওই কাজে ইনভলভ করতে চাই। আমার মনে হয় এতে বাচ্চাদের গাছের প্রতি ঝোঁকটা বাড়বে, ভালোবাসাটা বাড়বে। ওদেরও তো বোঝা দরকার গাছের প্রয়োজনীয়তাটা কতটা। শুধু যে আমরা সবজি পাবো বা ফুল পাবো সেটা তো নয়, এর বাইরেও এর একটা উদ্দেশ্য আছে। তো যাই হোক, দেখো জল নিয়েছি আমি 10 লিটার। তোমরা দেখলেই ভাই 10 লিটারের বালতি থেকে জল ঢাললো। আর এটা সর্ষে খোল পচানো জল, 2 দিন মাত্র পচানো হয়েছে। যেহেতু এটা গরমকাল, সেই জন্য সর্ষে খোল 2 দিনের বেশি পচাবে না, কারণ বেশি দিন যদি পচিয়ে সেই জল ব্যবহার করো তাহলে গাছে ফাঙ্গাস অ্যাটাক হবে। তো দেখো আমি জলটার মধ্যে সর্ষে খোলটা দিয়ে ভালো করে ছেঁকে নিতে বলেছি ওকে। তো এভাবেই একটা মশারির নেটের সাহায্যে ছেঁকে নেবে। এতে করে ওই সর্ষে খোলের যে পুরো খাতটা এটা এর মধ্যেই থাকবে,
জলে মিশবে না। আর ছাঁকনি করার পর মশারির মধ্যে যে খাদটা থেকে যাবে ওটা কিন্তু আবার ফেলে দিও না, ওটাকে একটা জায়গাতে সংগ্রহ করে রেখো। তাতে একটু রোদে দেওয়ার প্রয়োজন হলে রোদে দিয়ে রাখতে পারো। এতে ওই খাদটা শুকনো অবস্থায় থেকে যাবে, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে এটা তোমরা কীভাবে ব্যবহার করতে পারবে। এবারে দেখো, এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি ভাতের ফ্যান। এই ভাতের ফ্যান গাছের খুব প্রিয় খাদ্য। তোমরা চাল ধোয়া জল রেখে দিয়ে সেটা ব্যবহার করতে পারো, আবার ভাতের ফ্যানও ব্যবহার করতে পারো। ভাতের ফ্যান অনেকে পচিয়ে ব্যবহার করে, তবে ভাতের ফ্যান পচানোর প্রয়োজন হয় না। একটু ঠান্ডা করে সেই ঠান্ডা ফ্যানটা ব্যবহার করলেই যথেষ্ট। যেহেতু এটা সবজি গাছ, তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব জৈবভাবেই করার, কোনো কিছুই রাসায়নিক ব্যবহার না করার চেষ্টা করব। দেখো, এই লিকুইডটার রঙটা কেমন হয়েছে একটু ক্লোজ থেকে দেখে নাও। রঙটা পুরো একদম সর্ষের রঙের মতন এসেছে, দেখেছো? এই রকমই হালকা রং আসবে। তো যেটা বলছিলাম, বাজার থেকে অহরহ আমরা রাসায়নিক দেওয়া শাকসবজি কিনে খাই। তো যখন আমরা নিজেরাই কিছু সবজি চাষ করছি, তাই সেটুকু অন্ততপক্ষে অর্গানিকভাবে করার আমরা চেষ্টা করব। দেখো, ক্যারেটের গা ঘেঁষে জল দেওয়া হচ্ছে। গাছের গোড়াতে জল দেবে না, একদম যদি গাছের গোড়াতে জল দিতে যাও তাহলে গোড়ার মাটিটা আলগা হয়ে যাবে, তাই একটু ডিস্টেন্স থেকে দেবে। আর যখন তোমরা জলটা দেবে তখন চেষ্টা করবে যাতে করে একটা ড্রেন মতন হয়। দেখো, ক্যারেটের দুপাশ থেকে দেওয়ার পরে মাঝখান থেকে অল্প করে সোজাভাবে লাইন টেনে দিচ্ছে, যাতে করে ওটা একটা ড্রেন মতন হয়। জল যে পথে যাবে সেই পথে তো একটা ড্রেনেজ তৈরি হবে। তো সেই জন্যই জলটাকে ওভাবে একটু কায়দা করে দেওয়ার চেষ্টা করতে হবে। আর যখন তোমরা এই লিকুইড ফার্টিলাইজার গাছে দেবে তখন চেষ্টা করবে যাতে গাছের পাতাতে না লাগে। প্রয়োজনে বা হাত দিয়ে গাছের পাতা সরিয়ে তারপরে তোমরা জল দেবে। এরকম কেন বললাম এই কারণে, দেখা যাচ্ছে কিছু গাছ আগে থেকে ফাঙ্গাসে অ্যাটাক হয়ে রয়েছে। এরপরে সেই গাছে লিকুইড ফার্টিলাইজার দেওয়ার সময় যদি পাতাতে লেগে যায়, তাহলে কি হয়, যেহেতু এটা একটা পচানো খাবার, সেহেতু ওই খাবারটা পাতায় লেগে গেলে সেখান থেকে আবার ফাঙ্গাস অ্যাটাকটা বেড়ে যায়, পরিমাণটা বেড়ে যায়। সেই কারণের জন্য বললাম যে পাতা সরিয়ে যদি দেওয়া যায় তাহলে এই ফাঙ্গাস অ্যাটাকের ভয়টা থাকবে না। আর লিকুইড ফার্টিলাইজারই আমরা গাছে বেশি ব্যবহার করব। লিকুইড খাবার গাছ বেশি নিতে পারে। আর যেহেতু আমরা অর্গানিকভাবে করব, তাই লিকুইড ফার্টিলাইজারের উপর আমাদের তো ভরসা করতেই হবে, কারণ আমরা পাতাতে তো রাসায়নিক স্প্রে করব না। আমি যখন এনার্জি বুস্টার এই লিকুইড ফার্টিলাইজারটা বানাই তখন একবারে আমার ফুল গাছগুলোতেও দিয়ে দিই, কারণ জৈব খাবারের বিকল্প তো কিছু হয় না। আর এই খোল পচা জল আর সাথে ভাতের ফ্যান, এটা গাছের জন্য খুবই পুষ্টিকর। সর্ষের খোলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধি বিকাশের সহযোগিতা করে। বাগানে কোনো খাবার দিতে গেলে যদি কিছু গাছকে না দিই আমার মনটা খারাপ লাগে। আমার মনে হয় যে ওই গাছগুলো হয়তো ভাবে যে আমি ওদের ভালোবাসি না, সেই জন্য ওদের দিই না খেতে। কিন্তু বিষয়টা তো সেরকম নয়। বললাম আমার বোগেনভেলিয়া যে গাছগুলো রয়েছে সেই গাছে কিন্তু আমি এই খাবার দিইনি। বোগেনভেলিয়াতে যদি আমরা এই খাবারটা দিই তাহলে গাছে প্রচুর পরিমাণে পাতা আসবে এক্ষুনি, যেহেতু আমার গাছগুলো ফ্লাওয়ারিং করছে। তো সেই জন্য আমি এখন আর তার মধ্যে খাবার দেব না। বোগেনভেলিয়ায় ফ্লাওয়ারিং চলাকালীন কোনো খাবার দিতে লাগে না, তাই জন্য আমি দিচ্ছি না। আর ওই গাছে যেহেতু পাতা একটু বেশি আসার প্রবণতা আছে, খাবার একটু বেশি পেলেই ওই গাছ পাতা দিতে শুরু করে, ফুলের পরিমাণ কমিয়ে দেয়, সেই জন্য আমি দিচ্ছি না। তো ভাবছি যে ওদের হয়তো দেখে মনটা খারাপ হবে যে সবাইকে খাবার দেওয়া হচ্ছে কিন্তু ওদেরকেই দেওয়া হচ্ছে না। জানি না তোমাদের এরকম ফিল হয় কি না, আমার হলো, তাই আমি বললাম। জবা গাছে এখন দিয়ে নিচ্ছি, আর বেলি আর জুঁই গাছে তো অবশ্যই দেবে। পারলে একবার টবের জল শুকিয়ে যাওয়ার পরে যদি এক্সিস জল থাকে তাহলে ওখানে দিতেই পারো। এই সময়টা বেলি আর জুঁই ফুল গাছের ফ্লাওয়ারিংয়ের টাইম, তো প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হবে, তাই যদি জল এক্সট্রা থাকে তাহলে ওই গাছগুলোতে অবশ্যই দিতে পারো আরেকবার, কোনো অসুবিধে নেই। জৈব খাবারের এটাই গুণ, একটু বেশি দিলেও কোনো ক্ষতি হয় না।
যেটুকু গাছের প্রয়োজন গাছ সেটুকু ইনটেক করবে, আর যেটুকু নিতে পারবে না সেটুকু আবার পরে প্রয়োজন মতো নিয়ে নেবে। আমার গাছে খাবার দেওয়া অলমোস্ট কমপ্লিট। তোমাদের কথা দিয়েছিলাম আজকে পাখির গান শোনাবো। আমরা যারা গ্রামে থাকি তারা পাখির গান এরকম রোজই শুনতে পাই। আর সামনে যদি থাকে এরকম ছোট্ট একটু বাগান, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি পাখিদের আমার বাগানে আনার জন্য আরও ওদের খাবার দিয়ে রাখি, জল দিয়ে রাখি, যাতে করে ওরা আসে, আমি দেখি ওরা খাচ্ছে। কাঠবিড়ালি যখন খায় তখন আমার সেটা দেখতে খুব ভালো লাগে। কাঠবিড়ালি আমার খুব পছন্দের। তোমাদের কার কার ভালো লাগে কাঠবিড়ালি আমায় জানিও। তো যাই হোক, এই যে আমার ছোট্ট স্বর্গ। আর এখান থেকেই এবার তোমাদের জন্য সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, শোনো। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলো? আমি চেষ্টা করলাম যতটুকু আমার পক্ষে সম্ভব তোমাদের শোনানোর। সবাই তো আর গ্রামে থাকো না, কেউ কেউ আছে শহর থেকে দেখো, ফ্ল্যাটে থাকো। তো তোমাদের জন্যই আর কি বিশেষ করে চেষ্টা করলাম। এই যে আমাদের বাড়ির মহিরুহ, এই গাছটার জন্য আমাদের বাড়িটা ভীষণ ঠান্ডা থাকে। প্রচুর কাঁঠাল পাতা পড়ে, কিন্তু তবুও গাছটা কাটার কথা একবারও ভাবি না। তো যাই হোক, এখন আমাদের দুপুরের কাজ শেষ হয়েছে। এবারে বিকেলবেলা আমাদের কিন্তু আজকে একটু কাজ আছে। আজকে কীটনাশক দিতে হবে। আমরা যেদিন খাবার দিই সেদিন কি কীটনাশক দিতে পারি? হ্যাঁ, পারি। যদি খাবার দেওয়ার মধ্যে মিনিমাম 6 ঘন্টার গ্যাপ থাকে, তাহলে তারপরে আমরা অবশ্যই কীটনাশক স্প্রে করতে পারি। আমরা সকালবেলায় খাবার দিয়ে নিয়েছি, এবারে বিকেলবেলা 4টের পরে আমরা কীটনাশক স্প্রে করব। বেলা পড়ে গেছে, সূর্যমামা অস্তাচলগামী। এখন আমরা কীটনাশক স্প্রে করব। তো চলো দেখে নিই। আমার এই পটে 900 ml জল ধরে। তোমরা 1 লিটার জল নেবে, আর তার মধ্যে 10 ফোঁটা নিম তেল মেশাবে। নিম তেল ব্যবহার করছি কারণ আগেই বলেছি যে আমরা সমস্ত সবজি গাছ অর্গানিকভাবেই করব, সেই জন্য নিম তেল ব্যবহার করছি। তো 10 ফোঁটা নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাছে স্প্রে করব। পেস্টিসাইড গাছে স্প্রে করার সময় আমরা গাছের পাতার উপরের দিকটাতে যেভাবে স্প্রে করব, যেভাবে আমরা ধুয়ে দেব, সেভাবেই স্প্রেয়ার মেশিনটাকে একটু কাত করে পাতার নিচের দিকটাকেও সেভাবেই ধুয়ে দিতে হবে। কারণ অধিকাংশ পাতার পিছন দিকেই পোকা থাকে। লেদা পোকা বলো, চোষক পোকা বলো, বা বিভিন্ন মাকড়ের অ্যাটাক হোক, সেগুলো কিন্তু পাতার উল্টো দিকেই থাকে। তাই পাতার নিচের পোর্শনটা যাতে ভালোভাবে কীটনাশক জলে ধুয়ে যায় সেটা আমাদের নজর রাখতে হবে। আর সব সময় উপরের পিঠ যেভাবে আমরা স্নান করাবো গাছকে, নিচের পিঠটাকেও সেভাবেই ধুয়ে দিতে হবে। তা না হলে কিন্তু আমাদের স্প্রে করাই সার হবে, এদিকে পোকা কিন্তু সবটা ঠিকঠাকভাবে মরবে না। এই ছোট্ট বিষয়টা অবশ্যই স্প্রে করার সময় মাথায় রাখবে। বাগানের কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প হলো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি ডেসক্রিপশন বক্সে মাটির তৈরির লিঙ্কটা আরেকবার দিয়ে রাখবো, বেড তৈরির লিঙ্কটাও দিয়ে রাখবো। তোমাদের প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। ভিডিওগুলো প্রয়োজনীয় মনে হলে গাছপাগল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর যেতে যেতে যেই কথাটা সবসময় বলি, প্রত্যেক দিন বলি, সেটাই আরেকবার, গাছ ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো। আজ তাহলে আসি, ভালো থেকো।